হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ কোরিয়ান সিনেমা সম্পর্কে জানতে চলেছি। আর তোমরা সবাই জানো কোরিয়ান সিনেমা মানে ইউনিক কোন একটা কিছু। তো এই সিনেমাটিও তার ব্যতিক্রম নয়। তো যাই হোক, এই সিনেমাটি রিলিজ হয়েছিল 2017 সালে এবং সিনেমাটি যে জন্য স্পেশাল সেটা হচ্ছে তুমি পুরো সিনেমা দেখে যা মনে করবে লাস্টে গিয়ে দেখবে পুরো উল্টা পাল্টা। তো যাই হোক, কথা না বেড়ে চলো আমরা সিনেমাটার কাহিনী দেখে আসি। তো সিনেমাটার কাহিনী শুরু হয় 1997 সাল থেকে। খেয়াল করো 1997 সাল, এটা মনে রাখতে হবে। আর যেখানে আমরা দেখি গাড়িতে জিন নামের একটা ছেলের ঘুম ভাঙে। আর জিন সবসময় তার বাবা মা এবং বড় ভাই ইসুকের সাথে থাকতো। আর এখানে আমরা জানতে পারি তারা একটা নতুন বাড়িতে শিফট হচ্ছে, যেখানে জিন এই বাড়িটিকে আগে কখনোই দেখেনি। তবে তারপরেও কেন যেন তার মনে হয় এই বাড়িটিকে সে অতীতেও দেখেছে। আর এই পয়েন্টটাও তোমাদের মনে রাখতে হবে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই জিনের ভাই ইউসুক সবসময় নিজের ক্লাসে টপার ছিল এবং সে তার গ্রাজুয়েশন একটা টপ ইউনিভার্সিটি থেকে করেছিল। খেলাধুলায় অনেক ভালো ছিল, যে কারণে সে মেয়েদের মাঝে অনেক পপুলার ছিল। কোনো ধরনের মালপানি খেত না, কোনো নেশার মধ্যে নেই। আর অন্যদিকে জিন একেবারে অ্যাভারেজ একটা বাচ্চা ছিল এবং তার রেগুলারলি মেন্টালি ব্রেকডাউন হতো। আর এই কারণে তার প্রচুর ওষুধ খেতে হতো। তো জিনের কাছে তার নিজের জীবনটা কিন্তু অনেক ঝামেলা মনে হতো, কিন্তু সে যদি গর্ব করতে পারে তার গর্ব করার মতো একটা জিনিসই ছিল, সেটা হচ্ছে তার বড় ভাই ইউসুফ। তবে তার 1 বছর আগে অ্যাক্সিডেন্টে পা ভেঙে গিয়েছে, যার কারণে বর্তমানে সে খুঁড়িয়ে হাঁটে। তো যাই হোক, নতুন বাড়িতে এসে জিন আর ইউসুফকে এক বাড়িতে একসাথে রুমে থাকতে হবে, কারণ বাড়ির মালিক সেখানকার একটা রুম এখনো খালি করেনি। আর এই কারণে তাদের দুই ভাইকে একসাথে থাকতে হচ্ছে। কিন্তু রাতের ডিনারের সময় জিন ওই ছোট রুম থেকে, মানে যে রুমটা ওদের দেওয়া হয়নি সেই রুম থেকে শব্দ শুনতে পায়। আর এরপরও যখন পরিবারের বাকি সবাইকে বলে, কেউ আর এই শব্দ শুনতে পায় না। তো তারা অ্যাকচুয়ালি শব্দ শুনতে পেয়েও ইগনোর করছিল, নাকি শব্দ কেউ শুনতে পাচ্ছিল না, শুধুমাত্র জিনই শুনতে পাচ্ছিল, এটা আমরা পরে বুঝতে পারবো। কিন্তু এরপরে জিন আবারও রাত ওই রুম থেকে অনেক জোরে আওয়াজ শুনতে পায়। আর এটা চেক করার জন্য সে এগিয়ে যায়, কিন্তু ওই ঘরের ভেতরে যাওয়ার আগে তার বড় ভাই তাকে থামায়। আর তারপর ইউসুফ তার ছোট ভাইকে বৃষ্টিতে বাইরে ঘুরতে নিয়ে যায়। আর দুজনে একটা পাহাড়ের কিনারে ছিল, সুন্দর আবহাওয়া উপভোগ করছিল। কিন্তু তখনই ইউসুফের বাবা তাকে কল করে দ্রুত বাড়িতে আসতে বলে, যে কারণে জিনকে সে একা রেখে চলে আসতে লাগে। কিন্তু বাড়িতে আসার সময় কিছু লোক ইউসুফকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং তাকে কিডন্যাপ করার চেষ্টা করে। ইসুকও তাদের মুখ ভাঙা জবাব দেয়। তো এটা আবার জিন দেখে ফেলে। তো জিন তার ভাইকে বাঁচানোর পুরো চেষ্টা করে, কিন্তু শেষমেশ তারা ইসুককে কিডন্যাপ করে নিয়ে যায়। তো জিন এরপর ভয় পেয়ে বাড়িতে ফিরে আসে। আর এই ব্যাপারে সবার আগে সে তার মা বাবাকে বলে। আর তারপর জিন একটা স্বপ্ন দেখে। আর ওই স্বপ্নে সে দেখে যে তাকে অনেক টর্চার করে কোন একটা ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। আর তখন তার ঘুম ভেঙে যায়। আর এরপর সে নিজের মা বাবার কাছে নিজেকে দেখতে পায়। আর পরের সিনে আমরা দেখি জিনের কাছে একটা পুলিশ এসেছে। আর পুলিশ তার কাছে বিস্তারিত জানতে চায় তার ভাইয়ের ব্যাপারে। তো সে তো তখন জিন করে কি কিডন্যাপারের যে ভ্যান নাম্বার ছিল সেই নাম্বারটা বলে, কিন্তু ডিটেকটিভ বলে এরকম নাম্বারের তো কোনো অস্তিত্বই নেই। তো আসলে এই ডিটেকটিভ বা এই পুলিশটা কি আসল না নকল, এটা আমরা পরে জানতে পারবো। তো এইভাবেই কয়েকদিন কেটে যায়, কিন্তু ওর বড় ভাইকে যে কিডন্যাপ করে নিয়ে গেল মুক্তিপণের জন্য কোনো কল আসেনি। কিন্তু এরই মধ্যে জিন আবারও ছোট রুম থেকে আওয়াজ শুনতে পায়। কিন্তু এরপর হঠাৎ 19 দিন পর ইউসুফ মানে বড় ভাই নিরাপদে বাড়িতে ফিরে আসে। আর গত 19 দিনের ঘটনা তার কোনো কিছুই মনে ছিল না। মানে তাকে যখন জিজ্ঞেস করা হয় সে কিছুই বলতে পারে না। আর ডক্টররা তখন বলে তার হয়তো ভুলে যাওয়ার অসুখ রয়েছে, আর এ কারণে সে কোনো কিছু মনে করতে পারছে না। তো পরিবার একটা কিছু করতে পারে, সেটা হচ্ছে অপেক্ষা। আর হয়তো ওর যখন মনে পড়বে তখন জানতে পারবে যে গত 19 দিনে ওর সাথে কি হয়েছে। কিন্তু ওই রাতেই জিন তার বড় ভাই ইউসুফকে বাড়ি থেকে বের হতে দেখে। আর পরের দিন কোনো কারণে জিন তার ওষুধ খেতে ভুলে যায়। আর খাওয়ার সময় জিন তার বড় ভাই ইউসুফকে জিজ্ঞেস করে, তুমি কাল রাতে লুকিয়ে কোথায় গিয়েছিলে? কিন্তু ইউসুফ পুরোপুরি বাইরে যাওয়ার কথা অস্বীকার করে। আর এরপর যখন ইউসুফ আবারও বাইরে যায় তখন জিনের কিছুটা সন্দেহ হয়, কারণ এবার ইউসুফ বাম পায়ের বদলে ডান পায়ে খুঁড়িয়ে হাঁটছিল। তো যাই হোক, আজকে রাতে জিন করে কি স্টাডি টেবিলে ঘুমিয়ে পড়ে। আর এই সুযোগে ইউসুফ আবারও বাইরে যাওয়ার জন্য রেডি হয়। তবে যাওয়ার আগে ইউসুফ নিশ্চিত হতে চায় যে তার ছোট ভাই গভীর ঘুমে আছে কিনা। তো ইউসুফ করে কি জিনের চোখের সামনে একটা পেন্সিলের লেড বের করে। আর সেটা ততক্ষণ না থামায় যতক্ষণ না পর্যন্ত পেন্সিলের লেডটা ভেঙে নিচে না পড়ে। আর ইউসুফ চলে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে জিন অ্যাকচুয়ালি জেগেই ছিল। তো এরপর সে করে কি ট্যাক্সিতে করে তার বড় ভাইকে পিছু করতে থাকে। আর গাড়িটা ইউসুফকে একটা বাজারে ছাড়ে, যেখানে তার মুখে একটা জ্বলন্ত সিগারেট নিয়ে সে এগোচ্ছিল। তো জিন ইউসুফকে দুজন লোকের সাথে কথা বলতে শুনে। আর তাদেরকে দেখেই বুঝতে পারে যে সেদিনের পুলিশটা তো ওই লোকটাই ছিল যারা তাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল। কিন্তু এদিকে জিনও দ্রুত ধরা পড়ে যায়। আর তার বড় ভাই তাকে পেছন থেকে এসে অজ্ঞান করে ফেলে। আর পরের দিন আমরা দেখি জিনের স্টাডি টেবিলে ঘুম ভাঙে। আর তখন সে ইউসুফকে বিছানায় দেখে। আর জিন ভয় পেয়ে যায় আর নিজেকে দ্রুত বাথরুমে আটকে ফেলে। আর তখন ওর বড় ভাই ইউসুফ জিজ্ঞেস করে, তুই বাথরুমে নিজেকে বন্দি করে ফেললি কেন? আর এই কথার পরে জিন করে কি কাল রাতের ব্যাপারে সবকিছু খুলে বলে। তখন ইউসুফ বলে, তুই এগুলো কি বলছিস? তুই কোনো স্বপ্ন টপ্ন দেখেছিস নাকি? তখন জিন জোর খাটিয়ে বলে, আমি সজ্ঞানে আছি, আমি জানি আমি কি করছি। কিন্তু এরপর ইউসুফ আর কোনো কথা বলে না। আর ইউসুফ যখন একেবারে জবাব দেওয়া বন্ধ করে দেয় তখন জিন করে কি চুপচাপ অ্যালুমিনিয়ামের একটা পাইপ নিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে। কিন্তু দ্রুত ইউসুফ তাকে ধরে ফেলে এবং তাকে শান্ত করার চেষ্টা করে। আর ইউসুফ তাকে বলে, দেখ তুই এতক্ষণ যে গল্পটা আমাকে বললি পেন্সিল থেকে ট্যাক্সি পর্যন্ত, এর কোনো কিছুই হয়নি, সব তোর স্বপ্ন। তার আগে তুই আমাকে বল, তুই কি গতকালের ওষুধ খেয়েছিলি? তখন এই কথা শুনে জিন শান্ত হয়ে যায় যে আমি তো ওষুধ খাইনি, এর জন্য হয়তো আবল তাবল দেখেছি। তো এরপর জিন ওষুধ খায়। আর এরপর আমরা দেখি ইউসুফ বাইরে চলে যায়। আর ইউসুফ চলে যাওয়ার পর জিন এবার আর ইউসুফের পিছু নেয় না, সে পড়াশোনা করার জন্য স্টাডি টেবিলে যায়। কিন্তু সেখানে সে ওই পেন্সিলের ভাঙা লেড
বেডটা দেখতে পায়। আর তখন জিনের বিশ্বাস হয় আমি সত্যই দেখেছি, এটা কোনো স্বপ্ন ছিল না, তার বড় ভাই তাকে মিথ্যে বলছে। তো জিন এইসবের ব্যাপারে তার মাকে গিয়ে সব খুলে বলে। আর তখন ওর মা বলে ঠিক আছে, আমি এই ব্যাপারে তোমার বাবার সাথে অবশ্যই কথা বলবো। কিন্তু জিন বলে না, এখনই কিছু বলো না, আমি আমার ভাইয়ের বিরুদ্ধে আরো বেশি প্রমাণ জোগাড় করে নিয়ে তারপর বলবে, তা না হলেও আবার অস্বীকার করবে। কিন্তু এরপর যখন জিন বের হয় তখন সে লুকিয়ে দেখতে পায় যে তার মা ইসুকের সাথে কথা বলছে, মানে ওর বড় ভাইয়ের সাথে, এবং জিন যে আজা বলেছে সবকিছু বলে দিচ্ছে, যে জিন সব জানতে পেরেছে। আর এখন আর সেই সিনেমার আসল টুইস্ট, ওদের কথায় জিন বুঝতে পারে যে এটা তার পরিবারই নয়, তারা সবাই তার পরিবার হওয়ার নাটক করছে। এইদিকে জিনের মাও বাইরে জিনের উপস্থিতি অনুভব করে আর সে চেক করার জন্য জিমের রুমে যায়, কিন্তু ততক্ষণে জিম কোনোভাবে তার রুমের বিছানায় শুয়ে পড়েছিল। তো যাই হোক, তার মা চলে যাওয়ার পরে জিন করে কি ঘরের জানালা দিয়ে বাইরে লাফ দিয়ে বাড়ি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এটা করতে গিয়ে তার চোট লাগে। আর সে যখন বাইরে যায় তখন তার নকল বাবার সাথে দেখা হয়। আর কিছুক্ষণের মধ্যে জিনের মাও বাইরে চলে আসে। তো জিনের বাবা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু জিন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আর ওই মুহূর্তে জিনের মা দ্রুত এক গুন্ডাকে তার পেছনে পাঠায়, কিন্তু জিন কোনোভাবে পুলিশ স্টেশনে ফাইনালি পৌঁছে যায় এবং ওই গুন্ডাদের পিছু ছাড়াতে সফল হয়। আর তারপর জিন করে কি পুলিশকে সকল ঘটনা বলে। তো এরপর পুলিশ তার নাম জিজ্ঞেস করে আর এর সাথে জন্মসালও জিজ্ঞেস করে। তো এরপর পুলিশ সার্চ দিয়ে ডাটাবেসে ওর নাম আর জন্মসাল মিলিয়ে দেখতে পায় যার বয়স 41 বছর, কিন্তু জিন জোর দিয়ে বলে না, আমার বয়স 21 বছর। তখন পুলিশ জিজ্ঞেস করে বলো তো এটা কোন সাল চলছে। জিন বলে এটা 1997 সাল চলছে। আর তোমাদেরকে মনে আছে আমরা সিনেমার শুরুতেই কি বলেছিলাম 1997 সাল। তো যাই হোক, তখন পুলিশ খোলাসা করে এটা 1997 সাল নয়, এটা 2017 সাল চলছে। এটা শুনে জিন তো অপুরো অবাক হয়ে যায় আর চারিদিকে তাকাতে থাকে। আর ওই মুহূর্তে জিনের অবস্থা দেখে কিছু ছেলেরা হাতে মোবাইল ফোন নিয়ে ভিডিও করছিল। আর এরপর সে যখন টিভির দিকে তাকায় তখন টিভিতে নিউজ দেখতে পায় যে সাউথ কোরিয়ান প্রেসিডেন্ট মুন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং করছে, মানে সরকারও অন্যজন। তো যাই হোক, জিন এরপর যখন আয়নায় গিয়ে নিজের চেহারা দেখে তখন আমরা প্রথমবারের মতো জিনের আসল চেহারা দেখতে পাই, যে তার বয়স সত্যি 41 বছর। তো জিন তো পুরো কনফিউজড হয়ে যায় যেটা কি হলো তার সাথে। আর সে সাহস সঞ্চয় করে তার নকল পরিবারের সাথে মোকাবেলা করার জন্য বাড়িতে ফিরে আসে। আর এরপর সে যখন বাড়িতে আসে সেই ছোট্ট রুম থেকে রেডিওর আওয়াজ শুনতে পায় আর সেটাকে একটা ক্রাইম সিনে পরিণত করা হয়েছিল। তো যাই হোক, জিনের পরিবার যখন তার সামনে আসে তখন তার ভাই হওয়ার নাটক করা ছেলেটি জিনকে বলে তুমি কি সত্যি জানতে চাও? তাহলে শোনো, তুমি যে রুমের সামনে দাঁড়িয়ে রয়েছো সেই রুমে 20 বছর আগে একটা মাকে এবং একটা টিনেজ মেয়েকে হত্যা করা হয়েছিল। আর যখন পুলিশ কয়েক বছর ধরে হত্যাকারীকে ধরতে সফল হয়নি তখন মামলা ঠান্ডা হয়ে গিয়েছিল। আর তখন ওই পরিবারের যে একটা ছোট্ট ছেলে ছিল সে বড় হয়ে ওই আসল হত্যাকারীকে খুঁজে বের করার জন্য নকল ইউসুফকে কাজে লাগিয়ে রাখে। আর এরপর সিন ফ্ল্যাশব্যাকে যায়, আমরা দেখতে পাই যে ওই হত্যার দোষ স্বীকার করানোর জন্য জিনকে অলরেডি কিডন্যাপ করা হয়েছিল এবং তাকে অনেক খারাপভাবে মারা হয়েছিল, কিন্তু জিন বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল। আর তারপর মনোরোগ বিশেষজ্ঞ পার্ক এসে জিনের ব্যাপারে ইনভেস্টিগেশন টিমকে বলে জিন তার স্মৃতি হারিয়ে ফেলেছে আর সে যে হত্যাটা করেছিল হতে পারে এই ঘটনাটা তার জন্য অনেক যন্ত্রণাদায়ক ছিল আর এ কারণে সে সব ভুলে গিয়েছে। আমরা একটু ওর স্মৃতিগুলো ফিরিয়ে আনতে পারি, সেটা হচ্ছে জিনকে যদি হিপনোটাইজ করে আবার 1997 সালের ওই সময় নিয়ে যাওয়া হয়, ওই জিনিসগুলো দেখিয়ে দেওয়া হয়, তাহলে হয়তো ও আবার মনে করতে পারবে। আর এখানে একটা কথা বলে তোমাদের, এই যে মনোরোগ বিশেষজ্ঞ টিম দেখলে এটা কিন্তু সরকারি কোনো টিম নয়, প্রাইভেট ইনভেস্টিগেশন চলছে জিনের উপরে। আর মাঝখানে যে আমরা দেখলাম যে বড় ভাই ইউসুফকে কেউ অপহরণ করলো, জিন সেটা দেখলো। অ্যাকচুয়ালি হয়েছে কি, ইউসুফের বিরুদ্ধে একটা মামলা ছিল, সেটা হচ্ছে 420 বা ধোকা দেওয়ার মামলা। তো এই কারণে পুলিশ তাকে ধরে নিয়েছে এবং 19 দিন পর্যন্ত সে জেলে ছিল এবং 19 দিন পর সে জামিন পেয়ে বেরিয়ে আসে। তো এর জন্য সে 19 দিন ছিল না। আর আসার পরে সে ভুলে গিয়েছিল যে অ্যাকচুয়ালি তার কোন পা খোরা বা কি অভিনয় সে করছে। আর ওই মাঝে মাঝে ওই রুম থেকে যে আওয়াজগুলো আসতো সেটা ওই প্রাইভেট গোয়েন্দাদের অফিসারদের ছিল যেখানে তারা কাজ করতো। আর তারপর কাহিনী আবার প্রেজেন্টে আসে। তো ইউসুফ জিনকে এমন জায়গায় নিয়ে যাচ্ছিল যেখানে ওই দুই নিরপরাধ প্রাণের মূল্য দিতে হবে, কিন্তু বারবার জিন নিজেকে নির্দোষ দাবি করতে থাকে আর সে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে যায়। তো ইউসুফও তার পিছু করে, কিন্তু শেষমেশ তার গাড়ি একটা গাছের সাথে ধাক্কা খায়। আর অন্যদিকে জিনকে একটা ট্রাক ধাক্কা দেয় আর তখন তার 1997 সালের স্মৃতিটা ফিরে আসে। আর তারপর সিন আবারও শিফট হয়, আমাদেরকে 1997 সালের সিন দেখানো হয়। আর আমরা দেখতে পাই ওই সময় জিন তার মা আর বড় ভাই ইউসুফের সাথে ছিল, কিন্তু হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে তার মা আর বাবার মৃত্যু হয় আর বড় ভাই ইউসুফও বাজেভাবে আহত হয়ে যায়। আর ইউসুফকে অপারেশন করানোর জন্য জিনের অনেক টাকার প্রয়োজন ছিল, কিন্তু 1997 সালে পুরো কোরিয়াতে অর্থনৈতিক ক্রাইসিস চলছিল। তো হতাশ জিন তখন চাকরির খোঁজ অনলাইনে যখন আসে তখন একটা অচেনা ব্যক্তি তাকে মেসেজ করে বলে যে কারো স্ত্রীকে যদি তুমি মেরে ফেলো তাহলে মোটো অঙ্কের টাকা দেওয়া হবে, কিন্তু ওই বাড়িতে যে দুটো বাচ্চা রয়েছে তাদেরকে কিছু করতে পারবে না। তো জিনের কাছে কোনো উপায় ছিল না, তবে তারপরেও তার ভাইকে বাঁচাতে সে যখন এই কন্ট্রাক্টটা নেয় আর তারপর যখন ওই বাড়িতে চায় তখন জিনের ভেতরে যে আত্মা রয়েছে তাকে এই কাজটা করতে সে সায় দেয় না। আর ফাইনালি ও ডিসাইড করে যে না, ও হত্যা করবে না। আর তারপর যখন এটা ডিসাইড করে সে ফিরে যাচ্ছিল তখনই ওই দুই মা মেয়ে জিনকে দেখে ফেলে যে বাড়ির ভেতরে চোর এসেছে। তারা জোরে চিৎকার করতে থাকে। তো জিন ভয় পেয়ে ওই দুজনকে যখন থামাতে যায় তখন তাদের দুজনকে মেরে ফেলে, যেটা অনিচ্ছাকৃত ভাবে ছিল। আর তখন এই ছোট বাচ্চাটা বেরিয়ে আসে আর জিন তাকে দেখে ফেলে, কিন্তু জিন তাকে বলে বাবা শান্ত হও, তুমি তোমার রুমে ফিরে যাও। তখন সে জানতে পারে এটা ওই ডক্টরের পরিবার ছিল যে ডক্টর তার ভাই ইউসুফের চিকিৎসা করছিল। তো তখন জিন পাগল
হয়ে যায় এবং জিজ্ঞেস করে আপনি আপনার পরিবারকে কেন মেরে ফেলতে চাচ্ছেন। ডক্টর বলে টাকার অভাবে তাকে ব্যাংকরাপ্ট করে দেওয়া হয়েছে এবং তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হবে। আর এজন্য সে করেছিল কি তার স্ত্রীর নামে অনেকগুলো ইন্স্যুরেন্স পলিসি করিয়েছিল যাতে তার স্ত্রী মারা গেলে তারা অনেক টাকা পায়, সে টাকা দিয়ে তারা ঘরটা বাঁচাতে পারে। কিন্তু জিন না করা সত্ত্বেও তার স্ত্রীর সাথে তার মেয়েকেও মেরে ফেলেছে। তো এই জন্য ডক্টর বলে যে তোমাকে আমি কোনো টাকা তো দেবই না, উল্টো তোমার ভাইও এর বিনিময়ে মারা পড়বে। তো এ নিয়ে তাদের দুজনের মারামারি শুরু হয় এবং এক পর্যায়ে ডক্টর ছাদ থেকে পড়ে যায় এবং ডক্টরের মৃত্যু হয়। আর তারপর সিন আবার বর্তমানে আসে এবং জিন নিজেকে হসপিটালে দেখতে পায়। আর এখানে আমরা দেখতে পাই যে ছেলেটি তাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল আর তার তো ওই যে গাছের সাথে গাড়িটা বাড়ি খেলো, তো ওই দুর্ঘটনা থেকে কোনোভাবে বেঁচে গিয়েছে এবং সে এরপর হসপিটালে আসে এবং জিনকে বিষ দিয়ে মারতে যায়। কিন্তু তখনই জিন বলে আমার স্মৃতি ফিরে এসেছে, আমি তোমাকে সব খুলে বলছি। আর তখন ওই ছেলেটি নিজের পরিচয় রিভিল করে। সে বলে সে হচ্ছে ওই ছোট বাচ্চাটা যার সামনে 20 বছর আগে জিন তার মা আর বোনকে মেরেছিল। আর জিনের মা, বোন এবং বাবা মারা যাওয়ার পর, তিনজনই মারা যাওয়ার পর ওরা যে টাকাটা পেয়েছিল সেই টাকাটা ওদের সকল আত্মীয়রা আত্মসাৎ করে নিয়েছিল। আর এরপরও অনাথ আশ্রমে বড় হয়েছে। আর এরপর বড় হয়ে সে জিনকে চেস করেছে এবং জিনের উপর প্রতিশোধ নিয়েছে। তো জিন তখন বলে তুমি আমাকে ওই দিনই কেন মারোনি? তুমি যদি ওই দিনকে আমাকে মেরে ফেলতে তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। আর তখন ছেলেটি বলে আমি শুধু একটা কথাই তোমার কাছ থেকে জানতে চাই, তোমার সাথে আমার পরিবারের কি শত্রুতা ছিল, নাকি এর পেছনে অন্য কোনো কাহিনী ছিল? সেই সত্যটা আমাকে বলবে, কেন তুমি আমার পরিবারকে মেরেছিলে? তখন জিন ভাবে আমি যদি এখন ওকে বলি যে ওর বাবা এর সবকিছুর পেছনে ছিল তাহলে ও আরো কষ্ট পাবে। তো এই জন্য জিন করে কি পুরো দোষটা নিজের উপর নিয়ে নেয়। কিন্তু তারপর ছেলেটি তাকে বিশ্বাস করে না। কিন্তু সে বুঝতে পারে জিনও মানুষ হিসেবে অত খারাপ নয়। আর এদিকে জিন উপলব্ধি করে যে সে সত্যি অনেক বড় একটা খারাপ কাজ করে ফেলেছে এবং সেই পৃথিবীতে বাঁচার যোগ্য নয়। আর এজন্য সে নিজেকে শাস্তি দিতে বিষাক্ত একটা সুই দিয়ে নিজেকে ইনজেক্ট করে দেয়। আর এর ফলে তার মৃত্যু হয়। আর এরপর ওদিকে যখন ছেলেটা জানতে পারে যে জিন আত্মহত্যা করেছে, তার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে তার পরিবারই তার পরিবারের হত্যাকারী। এবং এটা জানার পরে সে মানসিকভাবে ডিপ্রেসড হয়ে যায় এবং তারপর সে নিজেও হসপিটাল থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। আর এখানে সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, সিনেমাটির 80% পর্যন্ত কাহিনী অসাধারণ ছিল, কিন্তু লাস্টে সে কেমন যেন পরিচালক ফিনিশিং দিতে পারেনি, মানে কাহিনীটি আসলে পরিপূর্ণতা পায়নি লাস্টের দিকে এসে। আমার কাছে অন্তত এরকম মনে হয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে বা তোমরা এখানে কি মিস করেছো বা কাহিনীটা কিভাবে শেষ হলে ভালো লাগতো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।